তারেক রহমানের জন্য আগামী ৩টি মাস খুবই ঝুঁকিপূর্ণ, অত্যন্ত চ্যালেঞ্জিং, প্রতিযোগিতামূলক। এদের পিঠে ডিম নিক্ষেপ করা হয়েছিল। এটা নিয়ে তখন অনেক কাহিনী হয়েছে। সেই ডিম নিক্ষেপকারীর নাম হলো ডিম মিজান। তাকে এখন ডিম মিজান নামেই সবাই চিনে। উনি বোধহয় খুব সম্ভব যুবলীগের একজন কর্মী। লেখাপড়া কতটুকু করেছেন সেটা আপনারা ওনার কোনো কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন। তবে উনি পড়াশোনা যাই করুক ভাই, ও বন গয়া হিরো। জামাত ইসলাম তার রাজনীতির ইতিহাসে সবচাইতে সেরা রাজনীতিটা এই মুহূর্তে করছে। এবং আমরা বোধ করি এই যে জামাতের পলিটিক্যাল জার্নি, এই জার্নিতে সে দীর্ঘদিন পথহারা থাকলেও সঠিক রাজনৈতিক পথের গলির সন্ধান পেয়েছে বলে এখন মনে হচ্ছে। আর জামাতের এই রাজনীতি দেখে তার যে মেইন অপোনেন্ট, প্রধান প্রতিপক্ষ বিএনপি, তাদের এখন চোখ ছানা বড়া অবস্থা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। জামাত ইসলাম তার রাজনীতির ইতিহাসে সবচাইতে সেরা রাজনীতিটা এই মুহূর্তে করছে। এবং আমরা বোধ করি এই যে জামাতের পলিটিক্যাল জার্নি, এই জার্নিতে সে দীর্ঘদিন পথহারা থাকলেও সঠিক রাজনৈতিক পথের গলির সন্ধান পেয়েছে বলে এখন মনে হচ্ছে। আর জামাতের এই রাজনীতি দেখে তার যে মেইন অপোনেন্ট, প্রধান প্রতিপক্ষ বিএনপি, তাদের এখন চোখ ছানা বড়া অবস্থা। আর আওয়ামী লীগ তো আছেই, তারা বাইরে বসে হম্বি তম্বি দিচ্ছে। ওই যে হারপিক মজুমদার, সে বলছে আমরা প্রথমেই আগে বাংলাদেশে ঢুকে জামাতকে নির্মূল করব। তার এই কথার একটা গুরুত্ব আছে। হারপিক মজুমদার কেন জামাতকে নির্মূল করার ঘোষণা দিলেন, এবং বিএনপির মহাসচিব, তারপরে রাশেদ খানের মতো ওই যে দল বদল করা পোল্টিবাজরা কেন জামাতকে নির্মূল করার কথা বলছে, এই বিষয়টা কিন্তু খুব সাধারণ বিষয় নয়, খুব ডিপলি চিন্তা করার বিষয়। কারণ জামাত এখানে দুইভাবে আগাচ্ছে। ওই যে বললাম, কেউ যদি একবার পথের সন্ধান পেয়ে যায়, পথের দিশা পেয়ে যায়, তাহলে তাকে আর আটকিয়ে রাখা যায় না। আর যারা পথ দিয়ে হাঁটে, পথ খুঁজে বেড়ায়, কেউ যদি সঠিক পথ পেয়ে যায়, তারাও এটা বুঝতে পারে, প্রতিদ্বন্দ্বীরা। সুতরাং জামাত যে সঠিক রাজনীতির গলিতে ঢুকে পড়েছে, এতে অন্যদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটা বুঝতে পেরেই এখন তারা এই কথাগুলো বলছে। দুইভাবে জামাত ইসলাম এখানে তার রাজনীতি পরিচালনা করছে। আসেন আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি। প্রথমত তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির কথা বলি। এই বিষয়টি আলোচনা করার আগে আমাদের একটু বুঝে নিতে হবে তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা। আপনারা জানেন যে 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জামাত ইসলাম যে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, ক্ষমতায় যাওয়ার মতো একটা আসন সংখ্যা পেয়ে গিয়েছিলেন, এই ব্যাপারে কিন্তু জোর একটা কানাঘুষা আছে। এবং সেই ফল যে ডাকাতি করে পাল্টে দেওয়া হয়েছে, এই ব্যাপারেও যে সমস্ত যুক্তি, প্রমাণ, দলিল, দস্তাবেজ আছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। জামাত ইসলামকে ডিপ স্টেট থেকে বলা হয়েছিল যে আপনারা 200-র অধিক আসন পেয়েছেন, যদি আপনারা ক্ষমতায় যান, সরকার গঠন করেন, আপনাদেরকে কিন্তু 15 দিনও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এখন আপনারা কি করবেন ভাবেন, বিরোধী দলে যান, বিএনপিকে ক্ষমতায় আসতে দিন, না হলে কিন্তু আপনাদের এই হবে। জামাতের আমির বারবার এই কথাটি বলেছেন যে আমরা চাইলে হট্টগোল বাঁধাতে পারতাম, আমরা না মেনে নিয়ে গ্যাঞ্জাম লাগাতে পারতাম, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। আমরা দেখেছি সুদানের গৃহযুদ্ধ, আমরা দেখেছি বিভিন্ন দেশের গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধ একবার যদি কোনো দেশে লেগে যায়, তাহলে ওই দেশ কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারে না। সেই চিন্তা থেকে আমরা ক্ষমতা চাই না, আমরা আমাদের দেশ আগে চাই। আগে দেশ পুনর্গঠন হোক, তারপরে জনগণ যদি মনে করে যে এদেরকে ক্ষমতা দেওয়া দরকার, তাহলে তারা দেবে, আমরা তাদের সেবা করব। এটা পরিষ্কার করে বলেছেন। এটাকেই বলে দেশপ্রেমিক। আপনি দেখেন আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরে সে দেশের মানুষদেরকে সমূলে ধ্বংস করার জন্য, কচুকাটা করার জন্য ওইখানে বসে এতদিন ধরে স্বয়ং বাংলাদেশে বসে কেটেছে, আর এখন ওইখানে বসে আবার কাটার হুমকি দিচ্ছে। বিএনপিও ঠিক একই কাজ করতো। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতো, তাহলে বিএনপি এদেশে শান্তিতে জামাতকে ক্ষমতায় থাকতে দিত না, রাষ্ট্র পরিচালনা করতে দিত না। এখন নিজেরা ক্ষমতায় আছে, তাই তো নিজেরা প্রতিদিন মারামারি করে, গড়ে প্রতিদিন 10 জন করে মানুষ নিহত হচ্ছে সারা বাংলাদেশে। তাহলে তখন যদি জামাত ইসলাম থাকতো, কি অবস্থা হতো? এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে বললাম, এইখানে ডিপ স্টেট জামাতকে যতই হুমকি দিক, জামাতের যদি ইন্টারন্যাশনাল কোনো কানেক্টিভিটি থাকতো, অন্য কোনো দেশ, আমেরিকা বা চীন বা ভারত, মনে করেন উদাহরণ দিচ্ছি, যদি বলে দিত ডিপ স্টেটকে যে তোর কত বড় ক্ষমতা আছে তুই কর, আমরা জামাতকে ওখানে ক্ষমতায় দেখতে চাই, তোরা কিভাবে 15 দিন তার ক্ষমতায় টিকতে না দিস এটা দেখবো, এটা যদি বলতো, তাহলে কিন্তু ডিপ স্টেট ওই টেপা মাছের মতো আস্তে করে মুখটা বন্ধ করে পানির নিচে তাদেরকে ডুব মারতে হতো। এটা জামাত ইসলাম উপলব্ধি করতে পেরেছে। তাদের পক্ষে এই ধরনের কথা বলার মতো কেউ ছিল না। ইউরোপীয় ইউনিয়ন তারা সাপোর্ট দিয়েছিল, মৌন সমর্থন, কিন্তু তাদের পক্ষে যে জোরালো কোনো বক্তব্য দেবে, তাদের যে ইন্টারন্যাশনাল যে সাপোর্ট লাগে, একটা দেশ কিন্তু একা চলতে পারে না। এই বিষয়টা কিন্তু আপনাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। কোন দেশে কে ক্ষমতা চালাবে, কারা ক্ষমতায় আসবে, কে সরকার প্রধান হবে, এটা কিন্তু এই ভূ রাজনীতির অনেক গুরুত্ব আছে, তারা এটা নির্ধারণ করে দেয়। তাহলে তার যখন আন্তর্জাতিক যে মিত্ররা, এই মিত্ররা যখন তার পাশে এসে দাঁড়াতো, তাহলে কিন্তু তার এই অবস্থা হতো না। জামাত বুঝলো যে
আন্তর্জাতিকভাবে জামাত বন্ধুহীন, তার পাশে এসে শক্তভাবে দাঁড়ানোর মতো, কথা বলার মতো, তাকে সমর্থন দেওয়ার মতো কেউ নাই। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, জামাতের জনপ্রিয়তা কতটুকু, এতদিন এই রাজনীতি সে কেন করতে পারে নাই? কারণ জামাত জানতো না তার জনপ্রিয়তা কতটুকু আছে, তাদের কতজন ভোটার তাদেরকে চায়, জনগণ তাদের পক্ষে কি পরিমাণ আছে এটা জানতো না। তো এইটার মাধ্যমে জামাত ইসলাম কিন্তু সেটা পরখ করে নিল, পরীক্ষা করে নিল। এরপরে তার ওই যে ল্যাপসেসটা সে পুষিয়ে ওঠার জন্য এখন বিভিন্ন দেশে বিশেষ করে পাকিস্তান, চীন, তুরস্ক, এই দেশগুলোর সাথে জামাত ইসলাম খুব গভীরভাবে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করছে। যেহেতু আমাদের বাংলাদেশের রাজনীতিতে ভারত একটা ফ্যাক্টর, তাহলে ভারতকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের এখানে পাকিস্তান এবং চীন অপরিহার্য, সেই সাথে আমেরিকা তো থাকলোই, ইউরোপীয় ইউনিয়ন তো থাকলোই। জামাত ওই জায়গাটায় হাত দিয়েছে, ঠিক ওই জায়গায় হাত দিয়েছে। আপনারা দেখেছেন ডাকসু ভিপি এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বা জামাতের একটা টিম, তারা কিন্তু এই কাজটি নিরলসভাবে করে যাচ্ছে। সম্প্রতি যে 3টি দেশের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধি করা দরকার, এই 3টি দেশের সাথে কিন্তু তারা অলরেডি কানেক্ট হয়ে গেছে। সাদিক কায়েম কয়েকদিন আগে চীন সফর করে আসলেন। এটি কিন্তু একেবারে সিম্পল ভাবে হয়েছে, বিষয়টা এরকম না। এটা কিন্তু দীর্ঘ কূটনীতির একটা ফসল। এখানে রাজনীতিতে বিরাট একটা বার্তা আছে, কূটনীতিতে বিরাট একটা বার্তা আছে। এরপরে শিবিরের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন সে এখন পাকিস্তান সফর করছে। এর মানে কি? এইখানে একটা বার্তা আছে। পাকিস্তান সফরে যাওয়ার কারণে মাথা ব্যথা শুরু হয়েছে ভারতের। তার মানে আমাদের এখানে টিকে থাকতে হলে চীন এবং পাকিস্তান, এই দুটি দেশ যার পাশে থাকবে, ভারত এখানে কিচ্ছু করতে পারবে না। জামাত ওই জায়গায় হাত দিয়েছে। আর এরপরে তো সাদিক কায়েমকে পাঠিয়েছে আবার অক্সফোর্ড ইউনিয়নে। এখন এই অক্সফোর্ড ইউনিয়নে এইটা আবার আরেকটা জটিল ব্যাপার। আসসালামু আলাইকুম। গত বছর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে যখন আখতার হোসেন, ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন নেতা নেত্রী নিউ ইয়র্কে গিয়েছিলেন, তখন জন এফ কেনেডি এয়ারপোর্টের যখন ওনারা বেরিয়ে যান, তখন আখতার হোসেনের পিঠে ডিম নিক্ষেপ করা হয়েছিল। এটা নিয়ে তখন অনেক কাহিনী হয়েছে। সেই ডিম নিক্ষেপকারীর নাম হলো ডিম মিজান। তাকে এখন ডিম মিজান নামেই সবাই চিনে। উনি বোধহয় খুব সম্ভব যুবলীগের একজন কর্মী। লেখাপড়া কতটুকু করেছেন সেটা আপনারা ওনার কোনো কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন। তবে উনি পড়াশোনা যাই করুক ভাই, ও বান গায়া হিরো। ওনাকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা টেলিফোন করে কংগ্রেচুলেট করেছে। তার মানে তো তার পায়ের নিচে মাটি থাকবার কথা নয়। সেই টিম মিজান কদিন আগে ডিক্লারেশন দিয়েছে যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাবেন, তখন উনি তারেক রহমানের উপর ডিম নিক্ষেপ করবেন। দিবা স্বপ্ন দেখছে। এই মিজান দুনিয়ার কোনো খবর রাখে না। এই মিজান ভাবছে যে আমি তখন যে টিমটা নিক্ষেপ করে হিরো হয়েছি, এবার তারেক রহমানের উপরে যদি একটা টিম ফেলতে পারি তাহলে তুমি সুপার হিরো হয়ে যাবো। কিন্তু ও হলো কুয়োর পেয়ে, বিশ্বের কোনো খবর রাখে না। আমি মিজানকে অনুরোধ করবো একটু লন্ডনের দিকে তাকান। লন্ডনে কি হচ্ছে? সাদিক কায়েম আর হাসনাত আবদুল্লাহ যখন অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটে ভাষণ দিতে গেল, তখন লন্ডনে কী হয়েছে মিজান তো দেখেনি। ডিম নিক্ষেপ তো দূরের কথা, হাসনাত আবদুল্লাহ সাদিক কাইমের 100 গজের সামনে কোনো আন্দোলনকারী আসতে পারেনি। এবং যখন সাদিক কাইম আর হাসনাত আবদুল্লাহ অক্সফোর্ড ইউনিয়নের সেই হলের ভিতরে ভাষণ দিচ্ছিল, তখন বাইরে ওরা কুকুরের মতো ঘেউ ঘেউ করছিল 25-30 জন। আর ঠিক তাদের উল্টো দিকেই ছিল শত শত এনসিপি শিবিরের কর্মী। তার মানে দৃশ্যপট টোটাল পাল্টে গেছে। আজ থেকে 1 বছর আগের এনসিপির কর্মী, 1 বছর আগের শিবিরের কর্মী বিশ্বের যে সমস্ত দেশে আছেন তা কত পরিমাণ সেটা লন্ডনের দিকে তাকালেই বোঝা যায়। মিস্টার মিজান, লন্ডনের ডিম নিক্ষেপ তো দূরের কথা, সাদিক কাইম আর হাসনাত আবদুল্লাহর 100 গজের সামনে কেউ আসতে পারেনি। হ্যাঁ, আপনাদের মতো কিছু মানে কি বলবো ক্ষণিকের ছেলেরা নিজেরা ডিম নিক্ষেপ করে সেগুলো ভাইরাল করেছেন, বলছেন যে হাসনাত আবদুল্লাহর উপর ডিম নিক্ষেপ করা হয়েছে, অথচ কোনো এভিডেন্স নাই। কারণ হাসনাত আবদুল্লাহ সাদিক কাইমকে এমন প্রোটেকশনে রাখা হয়েছে, এমন অলারে রাখা হয়েছে, ওদের পেছনে যে 2টা করে বাউন্সার ছিল, অবলিত জীবন হয়তো আপনারা কোনোদিন দেখেননি নিউ ইয়র্কের মতো জায়গায়। কারণ ওই সমস্ত জায়গায় যাবার মতো যোগ্যতা হয়তো আপনাদের নেই। সেই আপনি এখন স্বপ্ন দেখছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপর ডিম নিক্ষেপ করবেন। আরে সাহেব, প্রধানমন্ত্রীর 100 গজ না 1000 গজের সামনে আপনি যেতে পারবেন কিনা? আর ডিম নিক্ষেপ করে দেখবেন। গতবার তো ডিম নিক্ষেপ করে ওখানে হিরো হয়ে গেছেন, এবার যদি ডিম নিক্ষেপ করেন, ওই হাসনাত আবদুল্লাহ বলে দিয়েছে এবার আর কাঁচা ডিম নয়, সিদ্ধ ডিম ব্যবহার করা হবে আপনাদের ওই জায়গা দিয়ে। আর আপনি কি মনে করেছেন যে গতবার যে ঘটনাটা হয়েছে ট্রাইব্যুনাল চেঞ্জের ব্যাপারে আপনারা 5-6 জন বলে আক্তারকে অপমান করেছেন, এবারও তাই হবে? এবারও কি আপনি মনে করেছেন যে আপনি যখন ওখানটায় যাবেন প্রধানমন্ত্রীর আশেপাশে যাবার জন্য বা দূরে দাঁড়িয়ে থাকবেন, ওখান থেকে ডিম নিক্ষেপ করবেন, আপনি বাঁচতে পারবেন না? কারণ এবার আপনাকে ধরবে শুধু এনসিপি না, এনসিপি, বিএনপি, জামাত। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী। আপনি আমেরিকায় থাকেন, আপনার প্রধানমন্ত্রী বা আপনার প্রাইম মিনিস্টার বা আপনার প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা তারেক রহমানের যত আলোচনা করি না করি, কিন্তু তারেক রহমান অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বিদেশে গিয়ে অপমানিত হবে, কেউ আপনাকে ক্ষমা করবে না। এর প্রমাণ তো আমরা দেখলাম। লন্ডনে হাসনাত আবদুল্লাহ মিডল ফিঙ্গার দেখিয়ে রাস্তায় চলছে, ডিম তো দূরের কথা, একটা
দিতে পারেননি। এখন ওনারা বলছে যে আমরা তো আসলে ওগুলো করতে যাইনি, ডিম নিক্ষেপ করতে যাইনি, আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম। হ্যাঁ, প্রতিবাদ করতে পারেন, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আমরা সারা জীবনে দেখে এসেছি, যখন খালেদা ম্যাডাম বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তখন আওয়ামী লীগের কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে নিউ ইয়র্ক কিংবা পৃথিবীর যেখানে হয়ে গেছে। আবার শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তখন বিএনপির কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে, প্ল্যাকার্ড নিয়ে গেছে, স্লোগান দিয়েছে। ডিম নিক্ষেপ কেউ করেনি। আপনার ডিমের কালচার শুরু করেছেন, কাঁচা ডিম দেওয়া। এবার এনসিপি শিবির নতুন সিস্টেম স্টার্ট করেছে, সিদ্ধ ডিম দিবে। আপনারা কাঁচা ডিম দিয়েছেন, তো আপনাদেরকে সিদ্ধ ডিম দিবে। সুতরাং এই স্বপ্ন মাথা থেকে বের করে দিন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন সেপ্টেম্বরে নিউ ইয়র্কে যাবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য, তখন আপনি ডিম নিক্ষেপ করে আবার একটা শেখ হাসিনার টেলিফোন পাবেন। স্বপ্নেও ভাববেন না, কারণ আগের দিন বাঘে খায়া ফেলাইছে। আপনারা যখন ওই কারবারটা করেছেন, তখন মানুষকে বুঝতে দেননি, মানুষকে সঙ্গবদ্ধ হতে দেননি। আজকে ইংল্যান্ডের দিকে যদি তাকাই, লন্ডনের দিকে যদি তাকাই, তাহলে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে লন্ডনে যেভাবে সাদেক কাইম আর হাসনাত আবদুল্লাহ মিডল ফিঙ্গার দেখিয়ে পুরো সিটিতে ঘুরে আসলো, বা সে হলে বসে সিদ্ধ ডিম দিয়ে বললো যে এবার সিদ্ধ ডিম ব্যবহার করা হবে, এরপর ওনাদের একটি চুলো পাকা করতে পারেনি আপনাদের লন্ডনের সেই আওয়ামী লীগাররা বা ছাত্রলীগাররা বা যুবলীগাররা। করেছে মিটিং, করেছে মিছিল সেই আলতামালি পার্কে, ওই পর্যন্তই। আর অক্সফোর্ড ইউনিয়নের যে মূল ভবন, তার বাইরে এসে সেখানেও দেখেছেন যে এনসিপির একটি ছেলে বা জামাতের একটি ছেলে বা শিবিরের একটি ছেলে আপনাদের আওয়ামী লীগের ওখানকার এক নেতাকে, ওই যে গোলাপি সাহেবের শার্ট পরা ছিল, যে হাসনাত আবদুল্লাহ তো নয়, আপনাদের এনসিপির কোনো ছেলের সাথে বাগবিতণ্ডা করেছিল, তার ঘণ্টাখালি পরে ওকে যারা চর দিয়েছিল, ভিডিওটা একটু দেখেন। কে মেরেছে, এনসিপি মেরেছে, কাকে মেরেছে? লন্ডনের যুবলীগের বা ছাত্রলীগের একটা বড় কর্মীকে মেরেছে। এই গোলাপি শার্ট পরা ছেলেটাই কিছুক্ষণ আগে ওই এনসিপি বা জামাত বা শিবিরের ছেলেদের উপর ডিম নিক্ষেপ করতে গিয়েছিল। এরপর ওখানেও ওরা নাম ব্যবহার করেছে যে ওরা নাকি হাসনাত আবদুল্লাহকে ডিম নিক্ষেপ করেছে। ওখানে হাসনাত আবদুল্লাহর টিকিটাও আমরা দেখতে পাইনি, এটা ভাইরাল ভিডিওতে। এমন একটা চোরা চর দিয়েছে, ও বোধহয় 3 দিন কানে শুনবে না। যে ছেলেটা মেরেছে, ইয়া লম্বা চোর, আর যাকে মেরেছে এইটুক, ও চর খেলা তপ্তা হয়ে গেছে। এরকম চর তো ওপেন পুলিশের সামনেও মারছে। এখন এনসিপি জামাত শিবিরের সাথে বিদেশের যে কোনো জায়গায় আপনারা যুদ্ধ করতে যাবেন, এরকম চর খেতে হবে, থাপ্পড় খেতে হবে, সিদ্ধ ডিম খেতে হবে। ভুলে যান, যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন দেখা থেকে বিরত থাকুন। বিদেশে গেছেন, বাবা আমার দোয়া নিয়ে অনেক কষ্ট করে দুটো পয়সা কামান, যে কাজই করেন। আমি কোনো কাজ নিয়ে আপনাকে ছোট করছি না। লেখাপড়া কতটুকু করেছেন সে তো আগেই বললাম, বোঝা যায়। কেন অযথা এই মরিচিকার পিছনে ঘুরছেন? আপনারা কি ভাবছেন, আপনারা কি মনে করছেন যে এগুলো করলে আপনি পরবর্তীতে বাংলাদেশের কোনো এমপি টেমপি হবেন আওয়ামী লীগ থেকে? দিবা স্বপ্ন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আগামী 3টি মাস খুবই ঝুঁকিপূর্ণ, অত্যন্ত চ্যালেঞ্জিং, প্রতিযোগিতামূলক, এবং তার জন্য এটা রীতিমতো অস্তিত্বের লড়াই। অবস্থাটা এরকম, বাঁচলে মানে গাজী, মরলে শহীদ। তিনি যদি 3টি মাস চমৎকারভাবে টিকে যান এবং চালাতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদে এই সরকারের যে স্থিতিশীলতা এবং এই সরকারের যে টিকে যাওয়া, এটি অনেকটা সম্ভব হবে। কিন্তু 3 মাসে যদি তিনি ব্যর্থ হন, কিংবা ব্যর্থতার পথে এখন যেভাবে এগুচ্ছেন সেভাবে এগুতে থাকেন, তাহলে আর যাই হোক না কেন, ব্যক্তি হিসেবে তারেক রহমান সাহেব, তারপর তার পরিবার, তারপর তার দল এবং তার দলের সঙ্গে অন্যান্য যে সকল সাঙ্গপাঙ্গ, সাহায্যকারী, সহযোগী যারা জুটেছেন, সকলের জন্য এক বিভীষিকাময় দুর্নিবার বিপদ এবং বিপত্তি অপেক্ষা করছে। সেটা কেন এবং কীভাবে, একটা একটা করে আমি খুব ধীরে সুস্থে বলার চেষ্টা করব সংক্ষেপে। প্রথম কারণটা হলো প্রাকৃতিক। আপনি দেখুন যে কতগুলো পরিবার যাদের জীবনে দুর্ভোগ দুর্দশা নিত্য নৈমিত্তিক, কতগুলো পরিবার, কতগুলো ব্যক্তি যাদের জীবনে হতাশা, অপমান, দুঃখ, দুর্দশা, এমনকি আরও মারাত্মক কিছু, এটি অহরহ ঘটে থাকে। এদের জন্ম হয় মূলত কষ্ট পাওয়ার জন্য। কোনো পাপ না করলেও কী করেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এটা একটা প্রাকৃতিক বিষয়। তো সেই দিক থেকে আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাহলে কিংবা বেগম খালেদা জিয়া, এদের জীবনের পুরোটা আপনি মূল্যায়ন করুন। আমরা এখন অনেকে বেগম জিয়াকে স্লোগান দিচ্ছি, কিন্তু তিনি তো জীবনের একটা বিরাট সময়, 17 বছর যে কষ্ট করেছেন,
এটা পৃথিবীর কয়জন নারী এই কাজগুলো করেছে? কিংবা ধরুন এরশাদের জমানাতে তিনি পুরো 9টি বছর, এখানে 17 বছর বা 19 বছর, 111 থেকে এই পর্যন্ত 19 বছর তিনি যে কষ্ট করেছেন, আর 10 বছর এরশাদের জমানাতে, তো 10 আর 19, 29 বছর কন্টিনিউয়াসলি তিনি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। তার আগে তার স্বামীর মৃত্যু, যে বিভৎস মৃত্যু, এবং পরিবারটি যেভাবে অসহায় করে রেখে দেওয়া হয়েছে, অর্থ সংকট ছিল, দুটো, একটা বালক আর একটি কিশোর সন্তান, তাদেরকে নিয়ে এই বিধবা মহিলার জীবনের যে সংগ্রাম আছে, বলুন তো এই সংগ্রামের সঙ্গে আপনি তার আভিজাত্য, তার শিক্ষা, তার প্রাপ্তি এগুলো মিলাতে পারবেন না। মনে হচ্ছে যে প্রাসাদ নন্দিনী প্রাসাদের মধ্যে বসে বন্দিনী হিসেবে কাঁদছেন। ওনার কষ্টগুলো, ওনার বেদনাগুলো যদি একত্রে করে দেওয়া হয়, এই কষ্ট আপনি রাস্তার যে একজন মুটে আছে, মজুর আছে, যিনি ইটের ভাটায় কাজ করেন আর সেই ইটের চুল্লির পাশে ঘুমিয়ে যান না খেয়ে, তাকে যদি বলা হয় তুমি কষ্টগুলো নাও, কষ্টগুলো নেওয়ার পরে প্রধানমন্ত্রীর চেয়ারে বসো, রাজি হবেন না। এরপরে আসেন জিয়াউর রহমান সাহেব, সব কথা বাদ দেন, তিনি খালেদ মোশাররফের জমানাতে গ্রেপ্তার হলেন। ওই সময়টি তার বন্দি জীবন। পরবর্তীতে ক্ষমতা আরোহণ করার পরে আনুমানিক প্রায় 100-র মতো কু হয়েছে, গোপন এবং প্রকাশ্যে। এর মধ্যে অন্তত 40টি কু তিনি দমন করেছেন। এর প্রতিটা সময় এই খবর যখন আসছে, তার হৃদয় এবং মন মানসিকতার মধ্যে যে ভয়, আতঙ্ক, ঘৃণা, অনিশ্চয়তা তৈরি হয়েছে, এ জীবন কারো কাম্য নয়। এরপর তিনি যেভাবে তাকে মারা হয়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই আপনারা সবাই যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।